নমস্কার। গল্প সফরে আপনাদের স্বাগত। অনীশ দেব বাংলা সাহিত্যে সায়েন্স ফিকশন এবং রোমাঞ্চকর গল্পের লেখক হিসাবে তিনি অত্যন্ত জনপ্রিয় নাম। তার জন্ম হয় 1951 সালে কলকাতায়। বহু ভৌতিক গল্প, উপন্যাস, গোয়েন্দা কাহিনী তিনি আমাদের উপহার দিয়েছেন। এছাড়াও তিনি সিস্টেম অ্যানালিসিস এবং কন্ট্রোল সিস্টেমের ওপরে বই রচনা করেছেন। 2019 সালে তিনি বিদ্যাসাগর পুরস্কারে ভূষিত হন। 2021 সালে করোনায় আক্রান্ত হয়ে মাত্র 69 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আজ আপনাদের জন্য তাঁর লেখা একটি গা ছমছমে কাহিনী, পিশাচের রাত। এই গল্পটি আপনারা দুটি পর্বে শুনতে পাবেন। আজ প্রথম পর্ব। গল্প পাঠে এবং গল্পের অন্যান্য চরিত্রে আমি জ্যোতির্ময়, নারী কণ্ঠে অপর্ণা। তাহলে চলুন আজকের গল্প সফর শুরু করা যাক। গল্প শুরুর আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা বিভিন্ন স্বাদের গল্পের জন্য চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। শুরু হচ্ছে পিশাচের রাত, প্রথম পর্ব। শীত চলে যাচ্ছিল, তাই বসন্ত এসে হাজির হয়েছিল দরজায়। কিন্তু প্রকৃতির কি খেয়াল, শীত আবার ঘুরে দাঁড়ালো, সেই সঙ্গে নিয়ে এলো বর্ষা। ফলে বসন্ত দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। গতকাল সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে ফিকে হয়ে আসা শীত একটু একটু করে বাড়তে শুরু করেছে। রাতে শোয়ার সময় আপন মনে গজগজ করতে করতে চিকুর মা আলমারি খুলে আবার লেপ কম্বল বের করে ফেলেছে। এভাবে শীত চলে গিয়ে আবার ফিরে আসার কোনো মানে হয়? চিকুর বাবা একটা চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজটা খুঁটিয়ে পড়ছিল। চিকুর মায়ের কথায় হেসে ফেলল, বলল, হ্যাঁ, ব্যাপারটা খুব বিচ্ছিরি। ওই যে সেদিন আমি অফিসে বেরিয়ে গেলাম, তারপর চশমাটা ভুলে গেছি বলে ফিরে এলাম, তাতে চিকুর খুব অসুবিধা হয়ে গিয়েছিল। চিকু ওয়াকম্যানের হেডফোন কানে লাগিয়ে সবে হিন্দি গান শোনার তোড়জোড় করছিল। বাবার কথায় অনুযোগ করে উঠল, কি হচ্ছে বাবা? ব্যাপারটা গত সপ্তাহের। বাবা সকাল 10টা নাগাদ অফিসে রওনা হতেই ওর রবারের বল নিয়ে ঘরের মধ্যে ফুটবল খেলতে শুরু করেছিল। আর মিনিট পাঁচেকের মধ্যেই বাবা আচমকা ফিরে আসায় কি কেলেঙ্কারি। কারণ সামান্য জ্বর মতন হয়েছে বলে সেদিন ও স্কুলে যাবে না ঠিক করেছিল। বাবা ওর কথায় সায় দেওয়ায় মা শত জেদ করেও ওকে স্কুলে পাঠাতে পারেনি। এখন মায়ের চেঁচামেচি গ্রাহ্য না করে ও ফুটবল প্র্যাকটিস করছিল। সামনের রবিবার জামতলার তরুণ সংঘের সঙ্গে ম্যাচ। ম্যাচ তো নয়, একেবারে প্রেস্টিজ ফাইট, তাই আর কি। বাবা কোনো সময় চিকুকে বকাবকি করে না। চশমা নিতে এসে ওকে খেলতে দেখে শুধু বলেছিল, হ্যাঁ হ্যাঁ, বল খেললেই দেখবি তোর জ্বর সেরে যাবে। তারপর হেসে চলে গিয়েছিলেন। চিকু তাতে ভীষণ লজ্জা পেয়ে 3 দিন এমন পড়াশোনা করেছিল যেন ওর মাধ্যমিক পরীক্ষা একেবারে কাছে এসে গেছে। অথচ ও এখন সবে ক্লাস 9-এ পড়ে। আজ সকালের খবরে চিকু শুনেছে উষ্ণতা এক ধাক্কায় 4 ডিগ্রি কমে গেছে। সুতরাং ওর হাত কাটা সোয়েটার আর মাফলার আলমারির তাক থেকে আবার বেরিয়ে এসেছে। সন্ধে 6টার সময় হরিহরবাবুর কোচিংয়ে চিকু বাংলা পড়তে যায়। হরিহরবাবু চিকুদের হাই স্কুলের বাংলা স্যার ছিলেন। বছর 2 হলো রিটায়ার্ড করেছেন। বাংলা দারুণ পড়ান, তাই ওর কোচিংয়ে খুব ভিড়। তাছাড়া ভীষণ পণ্ডিত মানুষ, নানান বিষয়ে অনেক জানেন। চিকু যখন সাইকেল নিয়ে বেরোলো
তখন বৃষ্টি পড়ছে কি পড়ছে না, তবে আকাশের এখানে ওখানে বেশ মেঘ জমে রয়েছে। মা চায়ের কাপে চুমুক দিতে দিতে কেবল টিভিতে সিনেমা দেখছিল। চিকুকে বেরোতে দেখে বলল, এই, ছাতা নিয়ে বেরোবি। চিকু আবদারের গলায় বলল, বৃষ্টি তো পড়ছে না। একটু পরেই পড়বে। বিরক্তভাবে মায়ের ফোল্ডিং ছাতাটা ব্যাগে ভরে নিল চিকু। তারপর সিঁড়ির নিচ থেকে সাইকেলটা বের করে রাস্তায় চলে এলো। হরিহরবাবুর কোচিং সাইকেলে বড় জোর 5 মিনিট। ঘন্টি বাজিয়ে জোরে প্যাডেল করতে শুরু করলো চিকু। বৃষ্টি জোরে নামার আগেই ওকে কোচিংয়ে পৌঁছতে হবে। ছাতা মাথায় নিয়ে সাইকেল চালানো একরকম ঝকমারি। সরু পিচের রাস্তা ভাঙা চোরা কয়েক বছর ধরেই। এই দুদিনের বৃষ্টি সেটাকে আরও বেহাল করে দিয়েছে। রাস্তায় লোকজন কম। যে কজন চোখে পড়ল সকলেই সোয়েটার, মাফলার কিংবা চাদর মুড়ি। নাটোর মোড়ের কাছে শ্যামাপদদার তেলে ভাজার দোকান পেরিয়ে গেল চিকু। সেখানে বেশ ভিড়। সাইকেল রিক্সাগুলো প্যাঁক প্যাঁক হর্ন বাজিয়ে রাস্তা পার হচ্ছে। ডান দিকে ঘুরে শিবতলার হরপার্বতী মন্দির পেরোতেই চিকু দেখল দেশপ্রিয় সুইটসের পাশে বেঞ্চি পেতে রোহন দ্বারা বসে আছে। এ এলাকা রোহনদের কথায় চলে। কোথাও কোনো গোলমাল হলে রোহনরা সবার আগে সেখানে ছুটে যায়। রাত বিরেতে বিপদ আপদ হলে রোহনরা এক ডাকে হাজির। গত পুজোর আগে সমীর মিত্রের বাড়িতে ডাকাত পড়েছিল। ওদের কাজের লোক কোনো রকমে পালিয়ে এসে রোহনদের বাড়িতে খবর দিয়েছিল। রোহন সঙ্গে সঙ্গে দলবল জুটিয়ে মিত্রদের বাড়িতে গিয়ে হাজির। গুলি বোমা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 2 জন ডাকাত ধরা পড়েছিল আর 3 জন পালিয়ে গিয়েছিল। কোষে গণধোলাই দেওয়ার পর আধমরা ডাকাত দুটোকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। চিকুকে দেখে রোহন হাত নেড়ে চেঁচিয়ে বলল, কিরে, কোচিং যাচ্ছিস? সাইকেল না থামিয়ে ঘাড় ঘুরিয়ে চিকু জবাব দিল, হ্যাঁ, বাংলা। রোহন হায়ার সেকেন্ডারি পরীক্ষায় একবার ফেল করার পর আর লেখাপড়া করেনি। ওর বাবার সিমেন্ট বালি ইটের দোকান আছে, সেখানে মাঝে মাঝে বসে। চিকুর সঙ্গে যখনই কথা হয় তখনই লেখাপড়া করতে পারেনি বলে দুঃখ করে। চিকুর পিঠ চাপড়ে দিয়ে বলে, তুই লেখাপড়ায় ফার্স্ট ক্লাস, তাই চালিয়ে যা। জলা পুকুরের পাড় দিয়ে সাইকেল চালিয়ে যেতে যেতে চিকুর এসব কথা মনে পড়ছিল। পুকুরের অন্ধকার জলে রাস্তার 2-4টে টিমটিমে বাল্বের ছায়া পড়েছে। গ্যাংওর গ্যাং ব্যাঙের দল ব্রিগেডের মিটিং শুরু করে দিয়েছে। কোথায় যেন ঘাপটি মেরে লুকিয়েছিল ওরা। বৃষ্টি হতে না হতেই লুকোনো আস্তানা ছেড়ে বেরিয়ে এসে শোরগোল শুরু করে দিয়েছে। জলাপুকুরের নামটা কেন যে এরকম অদ্ভুত কেউ জানে না। মাপে প্রকাণ্ড হলে কি হবে, শ্যাওলা আর কচুরিপানায় প্রায় পুরোটাই ঢাকা। পুকুরের 2 কোণে ইট পাথর পেতে সবাই ঘাটের মতো করে নিয়েছে। সেখানেই বাসন মাজা আর স্নানের কাজ চলে। জায়গাটা বেশ নির্জন, আর শীতও যেন বেশি। চিকুর হয়তো ভয় ভয় করত, কিন্তু ব্যাঙের দল ওকে সাহস দিল। ও তাড়াতাড়ি প্যাডেল ঘোরাতে শুরু করল। জলাপুকুর পেরিয়েই বিশাল এক আমবাগান। চিকু শুনেছে এককালে এখানে শুধুই আম গাছ ছিল, কিন্তু এখন তারই মাঝে কাঁঠাল, শিমুল, তেঁতুল এসব গাছ গজিয়ে জায়গাটা ঝুপসি হয়ে গেছে। তবে জায়গাটার নাম এখনো সেই আমবাগান। গাছ গাছটার মধ্যে দিয়ে পায়ে চলা কাঁচা পথ এখন বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। চিকু সাবধানে সাইকেল চালাতে লাগলো। সাইকেলের হেডলাইট ওকে পথ দেখিয়ে নিয়ে চলল। আমবাগান পেরিয়ে রাজবাড়ি। তবে বাড়ির এখন যা অবস্থা তাকে পোড়ো বাড়ি বললেও কোনো অসুবিধা নেই। ভাঙা চোরা দোতলা বাড়িটা
প্রকাণ্ড এক কালো কচ্ছপের মতো মাঠের উপরে মুখ থুবড়ে পড়ে আছে। এককালে রাজার দুই নাতি না পুতি তাদের পরিবার নিয়ে একতলার একপাশের দুটো ঘরে এখন বাস করে। তাই বাড়ির সেদিকটায় দু চারটে জানলায় রাতে আলো জ্বলে। বাড়িটার নানা জায়গা থেকে বট আর অশ্বত্থের চারা গজিয়ে রয়েছে, তার মধ্যে কয়েকটা তো রীতিমতো গাছের চেহারা নিয়েছে। এখন অন্ধকারে সেটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না, তবে মেঘ সরে গিয়ে আকাশে একটা ছোট্ট জানলা তৈরি হয়ে গিয়েছিল, আর সেই জানলা দিয়ে থালার মতো চাঁদটা উঁকি মারতেই চিকুর মনে পড়ে গেল আজ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদের আলোয় রাজবাড়ির ভাঙা ছাদটা অস্পষ্টভাবে চোখে পড়ছিল, আর সেই সঙ্গে গোটা ৩-৪টে বট কিংবা অশ্বত্থ গাছকে চেনা যাচ্ছিল। রাজবাড়ির চৌহদ্দি পেরিয়েই বাঁ দিকে একটা সরু গলি ঢুকে গেছে। সেই গলিতেই হরিহরবাবুর ছোট্ট দোতলা বাড়ি। একতলাটা থাকার মতো হলেও দোতলাটা এখনো ইট কাঠ বের করা, বোধহয় টাকার অভাবে শেষ করা যায়নি। বাড়ির লাগোয়া জমিতে দুটো সুপুরি আর একটা চাঁপা গাছ। সুপুরি গাছ দুটো দেখলেই চিকুর হরিহরবাবুর পান খাওয়ার নেশার কথা মনে পড়ে যায়। দরজার কাছে একটা বাল্ব জ্বলছিল, সেই আলোয় চিকু দেখল গ্রিলের গেটের ওপাশে ৫-৬টা সাইকেল দাঁড়িয়ে আছে। তার পাশে নিজের সাইকেলটা রেখে বাড়ির ভেতরে ঢুকে পড়ল চিকু। কিন্তু পড়ার ঘরটায় ঢুকেই ও বেশ অবাক হয়ে গেল। কৌশিক, প্রিয়াঙ্কা, তিতুন, সুকান্ত আর প্রদীপ্ত গোল হয়ে বসে তেল মুড়ি খাচ্ছে, সঙ্গে কাঁচা পেঁয়াজের টুকরো আর চানাচুর। ঘরে স্যার নেই। চিকুরা একসঙ্গে ৮ জন বাংলা পড়ে, তবে আজ বোধহয় বৃষ্টি আর শীতের জন্য শ্রাবণী আর উত্তম আসেনি। চিকু ঘরে ঢুকতেই কৌশিক আর তিতুন সরে গিয়ে শতরঞ্জিতে ওকে বসার জায়গা করে দিল। সুকান্ত বলল, নে মুড়ি চানাচুর খা, আজ স্যারের শরীর ভালো নেই, পড়াবেন না। প্রদীপ্ত চাপা গলায় বলল, কাকিমা মুড়ি মেখে খেতে দিলেন। কাকিমা মানে হরিহর বাবুর স্ত্রী। ওদের সবাইকে খুব ভালোবাসেন। গোল গাল, হাসি খুশি চেহারা, প্রায়ই ওদের নানান জিনিস খাওয়ান। শতরঞ্চির মাঝখানটায় খবরের কাগজ পাতা, তার উপরে মুড়ির পাহাড়। চিকু বসেই ঝুঁকে পড়ে হাত বাড়ালো মুড়ির দিকে। পরপর ২ মুঠো মুড়ি মুখে গুঁজে নিয়ে জড়ানো গলায় বলল, আমরা কি তাহলে আবার সামনের বুধবার আসবো? প্রিয়াঙ্কা কপাল থেকে চুল সরিয়ে বলল, কাকিমা তো তাই বললেন। এমন সময় হরিহরবাবুর স্ত্রী ঘরে ঢুকলেন। চিকুকে দেখেই আপনজনের মতো একগাল হেসে বললেন, চিকু, শুনেছ তো আজকে পড়া হবে না। তোমাদের স্যারের শরীরটা ভালো নেই, জ্বর জ্বর মতন হয়েছে। আগে থেকে খবরটা দিতে পারলে ভালো হতো। এই বিচ্ছিরি ওয়েদারের মধ্যে এসে শুধু শুধু তোমাদের ফিরে যেতে হলো। তাতে কি হয়েছে কাকিমা, আমরা পরের বুধবার আসবো। নাও মুড়ি চানাচুর খাও। তোমরা কেউ চা খাবে? ওরা সবাই মাথা নাড়ল, না, খাবে না। হরিহরবাবু বলেন, নেশার বশ হবি না কখনো। পোষ যদি মানতে হয় তো সে শুধু ভগবান কি মহাজনের কাছে। দেখ না, কত চেষ্টা করেও আমার পানের নেশাটা ছাড়তে পারছি না। সুতরাং ওরা কেউ কেউ চা খাওয়ার ইচ্ছে থাকলেও মুখে না বলল। মুড়ি চানাচুর শেষ করে ওরা কাকিমাকে বলে বেরিয়ে পড়ল। প্রিয়াঙ্কা চিকুকে বলল, তোমাকে মহাব্বতের ক্যাসেটটা দেব বলেছিলাম, এখন আমার সঙ্গে গিয়ে নিয়ে আসতে পারো। আর আমাদের ডিজিটাল সাউন্ড সিস্টেমে একবার শুনেও নিতে পারো। কি দারুণ আওয়াজ, ফ্যান্টাস্টিক। চলো, তবে আমাদের টেপ রেকর্ডারটা অর্ডিনারি 2-in-1, ওতে খুব একটা ভালো শোনাবে না মনে হয়। এ ওকে টাটা করে
ওরা সাইকেল নিয়ে যে যার পথে ছড়িয়ে পড়ল। শুধু প্রিয়াঙ্কা আর চিকুর সাইকেল দুটো একই পথ ধরে সমান্তরালভাবে এগিয়ে চলল। প্রিয়াঙ্কার বাড়িটা চিকুদের বাড়ির উল্টো পথে অনেকটা দূরে। ওদের বাড়ি থেকে রেল স্টেশনটা কাছে। সেখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর বাড়ি আছে, ঠিক যেন জল রঙে আঁকা ছবি। চিকু এর আগে 2-4 বার প্রিয়াঙ্কার বাড়ি গেছে। ওদের বাড়িতে গেলে কোথা দিয়ে যে সময় কেটে যায় খেয়াল থাকে না। আজ অবশ্য দেরি হওয়ায় কোনো ভয় নেই, মা বাবা চিন্তাও করবে না। ওরা জানে চিকু বাংলা কোচিংয়ে পড়ছে। অন্ধকার পথ ধরে সাইকেল চালাতে চালাতে চিকু জিজ্ঞাসা করল, এই পথ দিয়ে একা একা ফিরতে তোমার ভয় করে না? প্রিয়াঙ্কা শব্দ করে হাসল। অন্যদিন করে, আজ করছে না। ওদের সাইকেলের চাকা আবার ঘুরতে লাগলো। বাড়ির দিকে ফেরার সময় রাজবাড়ির কাছাকাছি এসে চিকু প্রথম বিপদের গন্ধ পেল। পরিস্থিতি আর পরিবেশ কেমন যেন অন্যরকম মনে হলো ওর, আর সেই জন্যই একটা আশঙ্কা তৈরি হলো। সবকিছুই ঠিক আছে, অথচ যেন ঠিক নেই। কিন্তু গন্ডগোলটা যে ঠিক কোথায় সেটাই ও ধরতে পারছিল না। যতটা জোরে পারা যায় ততটা জোরেই সাইকেল চালাচ্ছিল চিকু, আর একই সঙ্গে ওর মনের ভেতরে উথাল পাথাল চলছিল। একটাই প্রশ্নের উত্তর হাতড়ে হাতড়ে বেড়াচ্ছিল, গন্ডগোলটা কোথায়? চিকুর হাতে ঘড়ি নেই, তবে রাত বোধ হয় 9:15 কি 9:30 হবে। এতটা রাত না করলেই হতো। বৃষ্টি এখন নেই, আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ উজ্জ্বল চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। বাতাস বেশ ঠান্ডা। চিকুর সোয়েটার ভেদ করে শীত ঢুকে পড়ছে ভেতরে। আজ রাতে মনে হয় লেপ গায়ে দিতে হবে। রাজবাড়ি পেরিয়ে আমবাগানের কাছাকাছি এসে গন্ডগোলটা খেয়াল করল চিকু। এই পথে যাওয়ার সময় পথের আশপাশ থেকে 2-5টা ব্যাঙের ডাক ওর কানে এসেছিল। হয়তো রাস্তার পাশে নালায় বা জমে থাকা জলে কয়েকটা ব্যাঙ আস্তানা গেড়েছিল। কিন্তু এখন ওরা আর কেউ ডাকছে না। কেউ যেন ভয় দেখিয়ে ওদের মুখ বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই ও খেয়াল করল জলাপুকুরের দিক থেকেও ব্যাঙের কোরাস আর শোনা যাচ্ছে না। চারপাশটা কেমন যেন থমথম করছে, শুধু গাছের পাতার খসখস শব্দ। জোরে প্যাডেল করে আমবাগানটা পেরিয়ে যেতে চাইল চিকু। ওর কেমন যেন ভয় ভয় করতে লাগলো। আমবাগান শেষ হওয়ার মুখে একটা চাপা গর্জন ওর কানে এলো। প্রচণ্ড রাগে কোনো পশু যেন গড়গড় করছে। তার চাপা গোঙানির মধ্যেই হিংস্র ভাব টের পাওয়া যাচ্ছে। একই সঙ্গে জান্তব একটা গন্ধ ওর নাকে এলো। আতঙ্কে বেপরোয়া গতিতে সাইকেল ছোটালো চিকু, আর প্রায় সঙ্গে সঙ্গেই একটা পাথর বা ইটের টুকরোয় হোঁচট খেয়ে ওর সাইকেল শূন্যে লাট খেয়ে পথের ওপর ছিটকে পড়ল। চিকু একদিকে, ওর ব্যাগ একদিকে, আর ওর সাইকেল আরেকদিকে। সাইকেলের একটা চাকা তখনও ঘুরছে। হেডলাইটটা কাত হয়ে তেরছাভাবে আলোর বর্ষা ছুঁড়ে দিয়েছে। আলোটা ক্রমেই নিভে আসছে। চিকুর সারা শরীরে কাদা মাখামাখি। কোনোই একটু চোটও লেগেছে, কিন্তু ভয় বড় আশ্চর্য জিনিস। পঙ্গুকে দিয়ে গিরি লঙ্ঘন করিয়ে নেয়। ফলে তখন ভয় আর ভগবানে কোনো তফাৎ থাকে না।
চিকু চটপট নিজেকে সামলে নিয়ে উঠে পড়ল। 2 পা ফেলে এগিয়ে গেল ব্যাগটার কাছে। ব্যাগটা এক ঝটকায় তুলে নিয়ে সাইকেলের দিকে এগোতেই জিনিসটা ওর চোখে পড়ল। সাইকেলের আলো ততক্ষণে ক্ষয়ে এসেছে, কিন্তু পূর্ণিমার আলোয় ক্ষয় ধরেনি, তাই চিকুর দেখতে খুব একটা অসুবিধে হলো না। ও পায়ে পায়ে জিনিসটার কাছে এগিয়ে গেল। সেটা চিনতে পারা মাত্রই একটা আতঙ্কের চিৎকার ওর গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। কিছুতেই গলা দিয়ে বেরোতে পারছিল না। একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে বৃষ্টি ভেজা মাটিতে। মাথাটা শরীর থেকে আলাদা হয়ে হাঁ করে চেয়ে আছে আকাশের দিকে। হাত পাগুলো এলোমেলো ভাবে এদিক ওদিকে ছড়ানো। চাঁদের আলোয় রক্তের রং বোঝা যাচ্ছিল না, ফলে মনে হচ্ছিল বৃষ্টির জমে থাকা কালো জলের ওপরে ছিন্ন ভিন্ন মানুষটা পড়ে আছে। চিকুর মাথা কাজ করছিল না, তবে অন্ধ ভয় ওকে দিয়ে যান্ত্রিকভাবে কাজ করিয়ে নিচ্ছিল। ও ছুটে গিয়ে সাইকেলটা তুলল, আর সঙ্গে সঙ্গে কানে এলো এক ভয়ঙ্কর গর্জন। এবার গর্জনটা এসেছে জলাপুকুরের দিক থেকে। এটা কি বাঘের গর্জন? কোথাও থেকে একটা বাঘ কি এসে ঢুকে পড়েছে আম বাগানে? প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলো চিকু, আর তখনই শুনতে পেল জলাপুকুরে কেউ যেন ঝপাং করে ঝাঁপিয়ে পড়ল। চিকুর সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। এই শীতের রাতে বাঘ হঠাৎ করে জলে কেন ঝাঁপ দেবে? এবড়ো খেবড়ো পথ ধরে যেতে যেতে জলাপুকুরের দিকে তাকালো ও। জলে কি যেন একটা নড়ছে। কেউ যেন প্রবল উচ্ছ্বাসে জল ঘেঁটে দাপাদাপি করে স্নান করছে। কৌতূহল বড় আশ্চর্য জিনিস, কখনো কখনো ভয়কেও ছাপিয়ে যায়। চিকুর বেলাতেও তাই হলো। জলাপুকুরের পাড়ে সাইকেল দাঁড় করিয়ে দিল ও, তবে প্যাডেলে পা চেপে তৈরি থাকলো। ওর হাত পা থরথর করে কাঁপছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই জলের শব্দ থামল। কিছু একটা উঠে আসতে লাগলো জল থেকে। প্রাণীটাকে জ্যোৎস্নার আলোকে দেখা গেল, তবে ওটার মাথায় কচুরিপানা আর শ্যাওলা বোঝাই হয়ে থাকায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল। লোমশ হাত দিয়ে সেগুলো সরাতে চেষ্টা করছিল ও। হাতটা মানুষের মতো হলেও আঙুলের ডগায় লম্বা সাদা বাঁকানো নখ। সামনে ঝুঁকে পড়ে কুঁজো হয়ে প্রাণীটা জল থেকে উঠে আসছে। হাঁটু দুটো সামান্য ভাঁজ করে জলের মধ্যে পা ফেলছে, যেন কোনো চার পেয়ে জন্তু 2 পায়ে হাঁটার চেষ্টা করছে। একটা হিংস্র গর্জন বেরিয়ে এলো প্রাণীটার মুখ থেকে। চিকুর শির দাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল, আর সঙ্গে সঙ্গে এতক্ষণ দলা পাকিয়ে আটকে থাকা চিৎকারটা ওর গলা দিয়ে বেরিয়ে এলো। একটানা চিৎকার করতে করতে পাগলের মতো সাইকেল ছুটিয়ে দিল চিকু। ও যখন বাড়ি এসে পৌঁছলো তখনও ওর চিৎকার থামেনি। মা বাবা ছুটে বেরিয়ে এলো দরজায়। দেখলো চিকুর জামা কাপড় রক্ত আর কাদায় মাখামাখি। মা ছুটে গিয়ে ওকে জাপটে ধরে আকুলভাবে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে? কি হয়েছে?
চিকু, এই চিকু, কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করতে করতেই চিকু আচমকা জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে বেলা 10টার মধ্যেই পাশবিক খুনের এই ঘটনাটা জাঙ্গিকুলের বাড়ি বাড়ি পৌঁছে গেল। খুব ভোরে কেউ একজন পথের ওপরে পড়ে থাকা বীভৎস মৃতদেহটা আবিষ্কার করে। তারপর সেই ভয়ঙ্কর খবরটা ছোট এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বেশ কয়েক বছর ধরে এই আধা টাউনে খুনের মতো কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটেনি। তাই এই খুনটাকে কেন্দ্র করে গোটা অঞ্চল একেবারে তেতে উঠল। পুলিশও তাদের নিয়মমাফিক তদন্ত শুরু করে দিল। যে লোকটি খুন হয়েছে সে একজন ভবঘুরে ভিখারি। তাকে খুন করার কোনো উদ্দেশ্য খুঁজে বের করাটাই বেশ মুশকিল। তাছাড়া খুনটা কোনো মানুষের কাজ নাকি কোনো হিংস্র জন্তুর, সেটা নিয়েও চায়ের দোকানে, সেলুনে, বাজারে বেশ তর্ক বেঁধে গেল। কেউ কেউ খোঁজ করতে লাগলেন এ এলাকার 2-4 মাইলের মধ্যে কোনো সার্কাস পার্টি এসে ঘাঁটি গেড়েছে কিনা, আর তাদের দলে বাঘ কিংবা সিংহের মতো হিংস্র জন্তু জানোয়ার আছে কিনা। তবে বেশিরভাগ মানুষেরই মত হল মৃতদেহটার যে ছিন্ন ভিন্ন বীভৎস অবস্থা দেখা গেছে তাতে এই কাজ কোনো মানুষের হতেই পারে না। তাহলে এর পরের প্রশ্ন হল, যদি এটা হিংস্র কোনো জন্তুর কাজ হয় তো সেই জন্তুটা কি? বাঘ, সিংহ, নেকড়ে, হায়না নাকি অন্য কিছু? পরদিন চিকু বাড়ি থেকে আর বেরোয়নি। মা বাবা দুজনেই ওকে স্কুলে যেতে দেয়নি। কাল রাত থেকে চিকুর বাড়াবাড়ি রকম অবস্থা চলছে। বারবার ও কেঁপে উঠছে ভয়ে। মা ওর পাশটিতে বসে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওর ঘুম আসেনি। কখনো কখনো তন্দ্রায় ওর চোখ বুজে এসেছে, আবার তারই মধ্যে গোঙানির শব্দ করে চমকে জেগে উঠছে। তখন মা আধখানা ঘুমের ট্যাবলেট চিকুকে খাইয়ে দিয়েছে। বাবা ডাক্তার ডাকার কথা বলেছিল, কিন্তু মা রাজি হয়নি। বলেছে, ওর তো জ্বরটর কিছু হয়নি, মনে হয় ভীষণ ভয় পেয়েছে। আজ রাতটা বিশ্রাম নিক, কাল সকালে যা হয় করা যাবে। চিকুর শেষ পর্যন্ত ঘুম এসেছিল অনেক রাত্রে, ফলে ওর ঘুম ভেঙেছে বেলা 9:30 নাগাদ। তারপর থেকে শুধুই বিশ্রাম আর জানলা দিয়ে মেঘলা আকাশ, গাছপালা আর রাস্তা দেখা। আজও বেশ শীত, তবে বৃষ্টি থেমে গেছে। একা একা বিছানার লাগোয়া জানলার পাশে বসে চিকু ভাবছিল, কাল রাত্রে ও যা দেখেছে তা কি সত্যি? এখনো পর্যন্ত মা বাবাকে ও কোনো কথাই বলেনি। বললে ওরা বিশ্বাস করবে বলে মনে হয় না। আচ্ছা, ব্যাপারটা একটা বাজে দুঃস্বপ্ন নয় তো? চিকুর শরীরটা ভালো নয় দেখে বাবা আজ অফিসে বেরোয়নি, তাই হাতে সময় পেয়ে বাজার দোকান সেরে নিচ্ছিল। বেলা 11:30 নাগাদ রাস্তা থেকে ফিরে বাবা রান্নাঘরের দিকে চলে গেল। মায়ের সঙ্গে চাপা গলায় কি সব কথা বলতে লাগলো। চিকু বুঝতে পারল ওকে আড়াল করে বাবা মা কোনো আলোচনা করছে। ওর হঠাৎই মনে হলো আলোচনার বিষয়টা বোধহয় ওর জানা। একটু পরে মা চিকুকে স্নানের গরম জল দিল। স্নান হয়ে যাওয়ার পর তোয়ালে নিয়ে যত্ন করে মাথা মুছিয়ে দিল, তারপর খেতে দিল। মায়ের ভাবভঙ্গিগুলো এমন যেন চিকু এখনো সেই 5-6 বছরের ছোট খোকাটাই আছে। খেয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম এসে ওর 2 চোখ জড়িয়ে ধরল। চিকু ঘুমের জগতে ডুবে গেল একেবারে। ঘুম ভাঙল সেই 4টের পর। মেঘ ফিকে হয়ে আকাশটা এখন বেশ আলো আলো লাগছে, তবে রাস্তা এখনো ভিজে।
দুপুরে বোধহয় আর এক দফা ঝিরঝিরে বৃষ্টি হয়ে গেছে। মা চা তৈরি করে বাবাকে দিল, নিজে নিল, তারপর চিকুকেও একটু সাধলো। দুটো বিস্কিট খেয়ে চায়ে চুমুক দে, শরীরটা একটু তাজা লাগবে। বাবা আর চোখে, কেমন যেন খুঁটিয়ে দেখা চোখে চিকুকে দেখছিল। চিকু চুপচাপ বসে চা বিস্কুট খেতে লাগলো। চিকুর চা খাওয়া শেষ হতে না হতেই টেলিফোন বেজে উঠল। বাবা তাড়াতাড়ি এসে রিসিভারটা তুলল। তারপর হ্যালো বলেই রিসিভারটা এগিয়ে ধরল চিকুর দিকে। তোর ফোন, কথা বলতে পারবি? চিকু ঘাড় নেড়ে নেমে এলো বিছানা থেকে। বাবার হাত থেকে রিসিভারটা নিয়ে বলল, হ্যালো প্রিয়াঙ্কা। আজ স্কুল যাওনি? আমরা স্কুলে যাওয়ার সময় জনতা কেবিনের সামনে তোমাদের দেখলাম না, তাই ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। রোজ স্কুলে যাওয়ার সময় চিকু একটা বাঁকের মুখে ওর আরও দু বন্ধুর জন্য অপেক্ষা করে। সেখানে জনতা কেবিন নামে একটা ভাতের হোটেল আছে। হোটেলের সামনে 3 জন জড়ো হওয়ার পর ওরা দল বেঁধে স্কুলে যায়। মোটামুটি সেই সময়টায় প্রিয়াঙ্কাও কয়েকজন বন্ধুর সঙ্গে একজোট হয়ে স্কুলের পথে হেঁটে যায়। বেশিরভাগ দিন ওদের দেখাই হয়ে যায়। চিকু বলল, না আজ স্কুলে যাইনি, শরীরটা ভালো নেই, ভীষণ টায়ার্ড লাগছে। মোহাব্বতের ক্যাসেটটা শুনেছ? না এখনো শোনা হয়নি, আজ সন্ধ্যাবেলায় শুনবো। কাল তোমার ফেরার সময় কোনো প্রবলেম হয়নি তো? একটু ভেবে নিয়ে চিকু ছোট্ট করে বলল, না। আসলে কাল জলাপুকুরের কাছে একটা মার্ডার হয়েছে, ব্রুটাল মার্ডার। সবাই বলছে কোনো ডেঞ্জারাস অ্যানিমেলের কাজ, সেই জন্যই চিন্তা হচ্ছিল। ভাবছিলাম তুমি কাল ঠিক মতো বাড়ি ফিরেছ কিনা। আমি স্কুল থেকে বাড়িতে ফিরে এসেই তোমাকে ফোন করছি। চিকু সারাদিন বাবা কিংবা মায়ের মুখে খুনের কোনো খবর শোনেনি। যদিও ও জানে এই ছোট্ট আধা টাউন এলাকায় খবরটা এর মধ্যে সবাই জেনে গেছে। বাবা মা হয়তো চিকুর ভালোর জন্যই খবরটা ওকে জানায়নি। ওরা তো আর জানে না চিকুর খবর জানার কোনো প্রয়োজন নেই, কারণ খবরটা ও কাল রাত্রে নিজের চোখে দেখেছে। কাল রাতের দৃশ্যটা মনে পড়তেই চিকু একবার শিউরে উঠল। এখনো পর্যন্ত মা বাবা কাউকে ও কিচ্ছু বলেনি। কাল মাথায় হাত বোলাতে বোলাতে মা বহুবার জিজ্ঞেস করেছে, কিরে, ভয় পেয়েছিস? কি হয়েছে বল, আমাকে বল। কিন্তু চিকু কোনো কথা বলেনি। ওর মনটা কেমন যেন অসাড় হয়ে গিয়েছিল। অবশ্য এখন অনেক ভালো লাগছে। মন আর শরীরের দুর্বল ভাবটা মোটামুটি কেটে গেছে। কিন্তু কাল রাতে খুন হওয়া মানুষটা কে, সেই কথাই ও প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করল। কাল রাতে কে মার্ডার হয়েছে জানো? সবাই বলছে একজন ভ্যাগাবন্ড, ভিখারি গোছের লোক। ও নেক্সট উইকে বাংলা পড়তে যাচ্ছ তো? হ্যাঁ যাব। প্রিয়াঙ্কার সঙ্গে একমাত্র বাংলা কোচিংটাই ওর কমন। অন্যান্য সাবজেক্টের টিচাররা প্রিয়াঙ্কাকে বাড়িতে এসে পড়ান। হরিহরবাবু কারো বাড়িতে গিয়ে পড়ান না, তাই প্রিয়াঙ্কা ওর কোচিংয়ে এসে পড়ে। কথা শেষ করে চিকু রিসিভার নামিয়ে রাখল। মুখ ফেরাতেই চিকু খেয়াল করল মা আর বাবা কেমন অদ্ভুত চোখে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বাবা অবাক হয়ে বলল, তুই মার্ডারটার ব্যাপারে জানতিস? খবর পেলি কি করে? চিকু আঙুলের নখ খুঁটল কিছুক্ষণ, তারপর মাথা নিচু করে বলল, আমি আমি সব জানি, সব আমি নিজের চোখে দেখেছি, সেই জন্যই কাল রাত্রে অমন ভয় পেয়েছিলাম। ঘরে যেন বাজ পড়ল। মা প্রায় ছুটে এলো চিকুর কাছে।
কি দেখেছিস কাল রাতে? একটু সময় নিল চিকু, তারপর নিচু গলায় ধীরে ধীরে সব ঘটনা বলে গেল। মা আর বাবা ফ্যাকাশে মুখে চুপচাপ শুনতে লাগলো। চিকুর কথা শেষ হলে মা বাবা দুজনেই ওকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করল। চিকুও সেগুলোর উত্তর দিতে চেষ্টা করল। তারপর ওরা দুজনে কেমন গুম হয়ে গেল। স্থির চোখে চিকুকে দেখতে লাগলো। ওরা মনে মনে কি ভাবছে সেটা চিকু খানিকটা আঁচ করতে পেরেছিল। তবে বাবা এরপর একটা প্রশ্ন করতেই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেল। তুই তুই ভুল দেখিসনি তো? চিকু একটা বিরক্ত গলায় বলল, না, ভুল দেখিনি। বানিয়ে বানিয়ে এরকম গল্প তৈরি করে আমার কি লাভ? একটু চিন্তা করে বাবা বলল, যাকগে, এসব কথা আর কাউকে বলবি না। শেষকালে 5 কান হতে হতে পুলিশের কানে গেলেই মুশকিল। মা চিন্তার গলায় বলল, হ্যাঁ, তখন আবার টানা হেজড়া শুরু হবে, হাজারটা প্রশ্ন করবে। না না, এসব কথা তুই কাউকে বলিস না। ঠিক আছে, বলবো না। চিকু কথাটা বলল বটে, তবে ওর সবাইকে বলতে ইচ্ছে করছিল জলাপুকুরের কাছে গিয়ে দিনের আলোয় খুনের জায়গাটা একবার দেখে আসতে। ওখানে গেলে কি প্রাণীটার পায়ের ছাপ পাওয়া যাবে, অথবা গায়ের লোম? চিকুর মধ্যে একটা গোয়েন্দা জেগে উঠতে চাইছিল। ও আর কোনো কথা না বলে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসল। কিন্তু অনেক চেষ্টা করেও পড়ায় মন বসাতে পারল না। বারবার কাল রাত্রের ঘটনাগুলো ওর মাথার মধ্যে ঢুকে পড়ছিল। হঠাৎই ওর চোখ গেল টেবিলের এক প্রান্তে পড়ে থাকা মোহাব্বতের ক্যাসেটটার দিকে। কি ভেবে চিকু চেয়ারটা ছেড়ে উঠে পড়ল। বিছানার কাছে গিয়ে বালিশের পাশ থেকে ওয়াকম্যানটা তুলে নিয়ে এলো। তারপর হেডফোন কানে লাগিয়ে মোহাব্বতের ক্যাসেটটা শুনতে শুরু করলো। জানলার বাইরে তখন অন্ধকার পা টিপে টিপে নেমে আসছে। শেষ পর্যন্ত চিকুর ব্যাপারটা আর পুরোপুরি গোপন রইল না। এরকম একটা মারাত্মক ব্যাপার ও নিজের চোখে দেখেছে, এটা কাউকে না বলতে পারলে ও কিছুতেই যেন শান্তি পাচ্ছিল না। সবাই এ কথা জানতে পারলে চিকুকে ঘিরে কত হইচই হতো, ওর সাহসের কত লোক প্রশংসা করত, একই গল্প ওকে কতবার না শোনাতে হতো। ভেতরের এই সাংঘাতিক টেনশন চিকু অতি কষ্টে 3 দিন সামলে রাখতে পারল। তারপর একদিন খবরটা ও ভাঙল প্রিয়াঙ্কার কাছে। সেদিন ও মোহাব্বতের ক্যাসেটটা ফেরত দিতে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিল। খবরটা শুনে প্রিয়াঙ্কা তো একেবারে বোবা হয়ে গেল। ও অবাক হয়ে চিকুকে দেখতে লাগলো। মাই গুডনেস, কি ডেঞ্জারাস! এত বড় একটা ব্যাপার তুমি আমাকে বলনি? কাউকে এসব কথা বলো না, মা বাবা কাউকে বলতে বারণ করেছে। প্রিয়াঙ্কা খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করল চিকুকে। সেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে চিকু মনে মনে পূর্ণিমার সেই ভয়ঙ্কর রাতটায় ফিরে যাচ্ছিল। সন্ধে 7টা বাজতে না বাজতেই প্রিয়াঙ্কা একরকম জোর করে চিকুকে বাড়ি রওনা করে দিল। প্রিয়াঙ্কার পর স্কুলের বন্ধু সোহনের কাছে গোপনে মুখ খুলল চিকু। স্কুল থেকে ফেরার পথে সোহনকে জলাপুকুরের গল্পটা শোনালো ও। এরপর কানাকানি আর জানাজানির ব্যাপারটা নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়ার মতো ক্রমে বাড়তে শুরু করল। 10-12 দিনের মধ্যেই জাঙ্গিকুলের প্রায় সকলেই জেনে গেল পূর্ণিমার রাতে জলাপুকুরের কাছে চিকু কি দেখেছে। একদিন সন্ধেবেলা দেশপ্রিয় সুইটস থেকে মিষ্টি কিনে ফিরছিল চিকু। হঠাৎই শুনতে পেল কে যেন ওর নাম ধরে ডাকছে। সাইকেল থামিয়ে ঘাড় ঘোরাতেই চিকু রোহনদাকে দেখতে পেল। বিশুদার চায়ের দোকানে বসে আছে। শিবতলার উল্টো দিকেই বিশুদার চায়ের দোকান।
রাস্তার একপাশে বাঁশের দুটি খুঁটি আর দরমা দিয়ে তৈরি। দোকানের মাথায় টালির ছাউনি। বিশুদা একা মানুষ। দোকানের পিছন দিকটায় থাকার মতো একটুখানি জায়গা করে নিয়েছে, আর দোকানের সামনে আধফালা বাঁশ পেরেক দিয়ে ঠুকে খদ্দেরের বসার জন্য একটা বেঞ্চি মতন তৈরি করে দিয়েছে। বিশুদার দোকানটার নামে চায়ের দোকান হলেও ডিম পাউরুটি, বিস্কুট, সিগারেট, হজমিগুলি, পান পরাগের প্যাকেট আর বাচ্চাদের খেলার প্লাস্টিকের বলও পাওয়া যায়। দোকানের সামনের বেঞ্চিতে রোহন আর ছোটকু বসেছিল। ছোটকু রোহনের সব সময়ের সাথী। কালো রোগাপটকা চেহারা, চোখগুলো বড় বড়, মাথায় ঘন কোঁকড়ানো চুল। সাইকেল থেকে নেমে পড়েছিল চিকু। সাইকেলটা পাশে পাশে হাঁটিয়ে ও চলে এলো রোহনের সামনে। রোহন বলল, বস, কথা আছে। বিশুদা, 3টে ছোট চা বানাও তো। চায়ে আপত্তি করল না চিকু। সাইকেলটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে রোহনের পাশে বসে পড়ল ও। এই, তুই নাকি জলাপুকুরের মারারটা হতে দেখেছিস? জাঙ্গিগুলে পুরো চাউর হয়ে গেছে। চিকু আবার বলতে শুরু করল। এ কদিনে গল্পটা বলে বলে ও বেশ রপ্ত করে উঠেছিল, ফলে ব্যাপারটা খুঁটি নাটি সমেত বলতে ওর কোনো অসুবিধে হলো না। একবারের জন্যেও হোঁচট খেল না। গল্পটা শেষ হতেই ছোটকু চোখ বড় বড় করে বলে উঠল, আরে বাস, কি ডেঞ্জারাস কেস বস। বিশুদা হাঁ করে চিকুর গল্প শুনছিল। গরম চা উথলে পাতা উনুনে পড়তেই ছ্যাঁক করে শব্দ হলো। বিশুদা চমকে উঠে উনুনের কাছে গেল। 3টে কাপে চা ঢালতে লাগলো। রোহন চোখ ছোট করে ভুরু কুঁচকে কি যেন ভাবছিল। অনেকক্ষণ চিন্তা করার পর ও জিজ্ঞাসা করল, মার্ডারারের গায়ে লোম ছিল নাকি ওভারকোট পরেছিল? বিশুদা ওদের চা এগিয়ে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে চিকু বলল, না, কোট বলে মনে হয়নি। তাছাড়া কোট পরে ওই রাতে কি কেউ জলে ঝাঁপ দেয়? চায়ে চুমুক দিয়ে বলে ছোট্ট একটা শব্দ করল রোহন। তারপর, তুই কি লোকটার মুখ দেখতে পেয়েছিলি? না, শ্যাওলা আর কচুরিপানায় মুখটা ঢাকা পড়ে গিয়েছিল, তবে হাতের আঙুলে লম্বা লম্বা বাঁকানো নখ ছিল, আমি স্পষ্ট দেখেছি। পুরো ব্যাপারটা ছদ্মবেশ হতে পারে, বুঝলি। ফাঁড়ির বড়বাবুকে আমি গতকাল সেটাই বলেছি, কিন্তু প্রবলেমটা কোথায় জানিস? মার্ডারের মোটিভটাই কেউ বুঝতে পারছে না। একটা ভিখিরির কাছে কি বা টাকা পয়সা থাকবে? শুরুত করে শব্দ করে চা শেষ করলো ছোটকু। তারপর হাত পা নেড়ে রোহনকে বলল, বস, এমন কেস নয় তো যে লোকটা রাত্রিবেলা খুন করা প্র্যাকটিস করছিল? রোহন বিরক্তভাবে হাতের ইশারায় ছোটকুকে থামতে বলল। তারপর অনেকটা যেন আপন মনেই বিড়বিড় করে বলল, আমার এলাকায় মার্ডার করে সটকে পড়বে? এত বড় বুকের পাটা কার? চিকু রোহনকে দেখছিল। লম্বা চওড়া ব্যায়াম করা চেহারা, গায়ের রং মাজা, মাথায় ছোট ছোট করে ছাঁটা চুল, চোখ জোড়া জলজল করছে, চোয়াল শক্ত, জামার নিচে বুকের মাসল স্পষ্ট দেখা যাচ্ছে। চায়ের কাপটা ঠকাস করে নামিয়ে রেখে রোহন বলল, তুই এ ব্যাপারে আর কোনো খবর পেলে বা কিছু দেখলে আমাকে জানাবি তো? চিকু ঘাড় কাত করে হ্যাঁ বলল। তারপর শেষ হয়ে যাওয়া চায়ের কাপটা বিশুদার হাতে দিয়ে উঠে পড়ল। সত্যিই তো, রোহনদা ঠিকই বলেছে। খুনের উদ্দেশ্যটাই তো বুঝতে পারছিল না। তাহলে কি এ কোনো পাগল খুনির কাজ? অনেক সিনেমায় এমন দেখা যায়। এই সব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো চিকু। নাটোর মোড়ের কাছে মিস্টার ফক্স খেলা দেখাচ্ছিলেন। পরনে একটা শতছিন্ন কালো রঙের কোট, তার নানান জায়গায় রঙিন কাপড়ের তালি মারা, কোটের ওপরে তেলছিটে ময়লার আস্তরণ, ফলে ঝকঝকে রোদে কোটটা চকচক করছে। মিস্টার ফক্সের বয়স কত কেউ জানে না।
চিকু ছোটবেলা থেকেই দেখছে মিস্টার ফক্স পথে পথে ঘুরে ভানুমতির খেলা দেখান। মিস্টার ফক্সের মাথায় কালো হ্যাট, বয়সের ভাঁজ পড়া মুখে পাউডার মাখা, চোখে সুরমার টান আর ঠোঁটে লিপস্টিক। মিস্টার ফক্স একটা ছোট মাপের পিয়ানো অ্যাকর্ডিয়ান বাজাচ্ছিলেন আর সেই তালে তালে মাথা নাড়াচ্ছিলেন। তার সামনে বিশাল ঢোলা হাফ প্যান্ট পরা একটি ছেলে ডিগবাজির কসরত দেখাচ্ছিল। ওর নাম মাস্টার পটল। অ্যাকর্ডিয়ান বাজাতে বাজাতে মিস্টার ফক্স হাঁক ছেড়ে বলছিলেন, ওয়েলকাম লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখে যান মিস্টার ফক্সের শো। মিস্টার ফক্স দ্য গ্রেট ম্যাজিশিয়ান, জাদু সম্রাট পিসি সরকারের ছাত্র মিস্টার ফক্স এখন আপনাদের ডিগবাজির খেলা দেখাচ্ছে মাস্টার পটল। চলে আসুন, চলে আসুন, দেখে যান দ্য গ্রেট শো অফ মিস্টার ফক্স। অনেকে বলে মিস্টার ফক্সের মাথায় ছিট আছে, আর মাস্টার পটল তো হাবাগোবা আধ পাগলা। ব্যাপারটা সত্যি বলেই মনে হয় চিকুর, নইলে দোলের দিন সকালে কেউ ভানুমতির খেলা দেখাতে বেরোয়। আজ দোল, পথে ঘাটে অলিতে গলিতে শুধু রং খেলা চলছে। চিকুও রং খেলতে বেরিয়েছে রাস্তায়। খেলতে খেলতে নাটোর মোড়ের কাছে এসে দেখে দোলের মধ্যেই মিস্টার ফক্সের শো চলছে। মাস্টার পটল আপন মনে ডিগবাজি খেয়ে চলেছে। মাস্টার পটলের বয়স 18 কি 19 হবে। গোলগাল মুখে বোঁচা নাকখানা, চোখ জোড়া চিনেম্যানদের মতো, আর সবচেয়ে আশ্চর্য হলো ওর মাথায় চুলের ছাঁট। ন্যাড়া মাথার 4-5 জায়গায় উলের বলের মতো এক থোকা করে চুল। মিস্টার ফক্সের গায়ে অনেকে রং দিচ্ছে। মাস্টার পটলকে তাক করে কেউ কেউ রং ভরা বেলুন ছুঁড়ে মারছে, কিন্তু ওদের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আসুন লেডিজ এন্ড জেন্টলম্যান, ইউনিক শোম্যান মিস্টার ফক্স আর তার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মাস্টার পটল, ওদের ইউনিক খেলা দেখে যান। হোলির স্পেশাল অ্যাট্রাকশন, আসুন আসুন। আশেপাশে লেডিজ খুব একটা কেউ ছিল না। 8 থেকে 12, 14 এই বয়সের কয়েকটি রোগা সোগা রং মাখা বালিকা কিংবা কিশোরী মাস্টার পটলের তুমুল ডিগবাজি দেখছিল, আর থেকে থেকেই হেসে উঠছিল। এ ওর গায়ে ঢলে পড়ছিল। পটলের ডিগবাজি শেষ হলেই মিস্টার ফক্স তার বিচিত্র খেলা শুরু করলেন। তাসের হাত সাফাই, 4-5টা পিংপং বল লোফালুফি, কোটের পকেট থেকে অনন্ত রুমালের চেন বের করা, জ্যান্ত সাপ জল দিয়ে গিলে খেয়ে আবার উগরে দেওয়া, আরও কত কি। পালা করে মিস্টার ফক্স আর মাস্টার পটলের খেলা চলতে থাকে। তারই ফাঁক ফোঁকরে মিস্টার ফক্স ভিড় করে দাঁড়ানো মানুষজনের কাছে আবেদন রাখেন, আমার খেলায় খুশি হয়ে যদি কিছু বকশিস দিতে ইচ্ছে করে তাহলে দিন। পুয়ার ম্যান, প্লিজ হেল্প। বাড়ির জানলায়, বারান্দায় কিংবা ছাদে মেয়েদের ভিড়। সেদিকে হাত তুলে মিস্টার ফক্স বলে ওঠেন, মা জননীরা, একজন আর্টিস্টকে হেল্প করুন। আমি জাদু সম্রাট পিসি সরকারের ছাত্র মিস্টার ফক্স। আপনারা আমার মাদার অ্যান্ড সিস্টার, প্লিজ হেল্প। মিস্টার ফক্সের সামনে টুং টাং পয়সা পড়ছিল। মাস্টার পটল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে সেগুলো কুড়িয়ে নিচ্ছিল, আর মিস্টার ফক্স টুপি খুলে মাথা ঝুঁকিয়ে সাহেবী কায়দায় সাহায্যকারীকে অভিবাদন জানাচ্ছিলেন। দোলের দিনে এই মজার খেলা অনেকেই উপভোগ করছিল। মিস্টার ফক্সের ভোজবাজির খেল এতই অদ্ভুত যে আগে বহুবার দেখা হলেও আবার দেখতে ইচ্ছে করে। মাস 2 আগেও মিস্টার ফক্সের সঙ্গে একটা বাদামি রঙের নেড়ি কুকুর থাকত। তার গলায় ফুলের মালা, কপালে লাল তিলক, নাম ছিল ভন্ডুল। মিস্টার ফক্সের পিয়ানো অ্যাকর্ডিয়ানের তালে তালে 2 পায়ে খাড়া হয়ে নাচ দেখাতো। ভন্ডুল এখন নেই, লরি চাপা পড়ে মারা গেছে। বেলা 1টা বেজে গেলে মিস্টার ফক্স বাড়ি ফিরে যান। স্নান খাওয়া দাওয়া সেরে বিকেলে আবার বেরোন খেলা দেখাতে। তারপর সন্ধ্যের আঁধার নামলেই খেলার পালা শেষ হয়।
শুধুমাত্র বর্ষাকাল ছাড়া মিস্টার ফক্সের রোজই এক রুটিন। অসুখ বিসুখ না হলে একটি দিনও কামাই নেই। দোলের দিন বিকেলেও মিস্টার ফক্সের খেলা চলল, সঙ্গে মাস্টার পটলের ডিগবাজি। মাস্টার পটলের মাথায় মুখে গোলাপি আবির। যখন সে দর্শকের দিকে তাকিয়ে হাসছে তখন কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে ভিন গ্রহের কোনো প্রাণী। তাকে ঘিরে জমজমাট ভিড়। সকালে যারা রাস্তায় বেরোয়নি তারা এখন হাজির। মিস্টার ফক্সের ভানুমতির খেলা সবাইকে মাতিয়ে রেখেছে। খেলার পালা শেষ হতে হতে সন্ধে নামল, তারপর অন্ধকার। তল্পিতল্পা গুটিয়ে মিস্টার ফক্স আর মাস্টার পটল আমবাগানের পথ ধরল। মিস্টার ফক্সের একটু আধটু নেশা করার অভ্যেস আছে, তাই আমবাগানের ভেতরে ঢুকে তিনি একটা বড় সড়ো গাছের গোড়ায় গুছিয়ে বসলেন। তারপর ম্যাজিকের সরঞ্জামের কালো ঝোলাটা মাস্টার পটলের হাতে দিলেন। বললেন, এই তুই যা, রান্না বান্নার কিছু ব্যবস্থা কর গিয়ে, আমি ঘন্টাখানেক পরে যাচ্ছি, ওকে? অনুগতের মতো ঘাড় নাড়ল মাস্টার পটল। মাথায় দুবার হাত বুলিয়ে ম্যাজিকের ঝোলাটা কাঁধে তুলে নিল। তারপর রওনা হয়ে গেল আস্তানার দিকে। আস্তানা বলতে রেল লাইনের ওপারে একটা ঝুপড়ি। হঠাৎই পূর্ণিমার গোল চাঁদটাকে দেখা গেল। ছোট ছোট বাড়ির মাথা ছাড়িয়ে, গাছপালার আড়াল সরিয়ে হাজির হয়ে গেছে আকাশে। দূর থেকে হোলির ঢাক ঢোল করতালের আওয়াজ ভেসে আসছিল। দোলের উৎসব পালন করতে কীর্তনের দল পথে পথে বেরিয়ে পড়েছে। মিস্টার ফক্স কোটের পকেট থেকে একটা ছোট মাপের বোতল বের করলেন। আমবাগানের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন কেউ কোথাও নেই, শুধু দুজন ম্যাজিশিয়ান হাজির। এখানে মিস্টার ফক্স আর আকাশে চাঁদ। চাঁদকে মিস্টার ফক্স ম্যাজিশিয়ান বলেই মানেন। ছোটবেলায় বাবার কাছে যখন হাত সাফাইয়ের ম্যাজিক শিখতেন তখন বাবা বলতেন চাঁদ হচ্ছে এ ক্লাস ম্যাজিশিয়ান। সারা মাস ধরে কেমন ছোট বড় হওয়ার খেলা দেখায়, তারপর আবার ভ্যানিশ হয়ে যায়। শুধু তাই নয়, এ খেলা সে দেখিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বছর ধরে। ভাবা যায়। বোতলের ছিপি খুলতে খুলতে চাঁদের দিকে তাকালেন মিস্টার ফক্স, কিন্তু দেখলেন চাঁদটা আর নেই। একটা কালো ছায়া চাঁদকে আড়াল করে দিয়েছে। মিস্টার ফক্স, ভালো আছেন? কেমন যেন ভাঙা গলায় কালো ছায়াটা জিজ্ঞেস করল। মিস্টার ফক্স একটু অবাক হয়ে গেলেন। বহুদিন ধরে এই এলাকায় তিনি ম্যাজিক দেখান, তাই এলাকার মানুষজনের মধ্যে অনেকেই তাকে চেনেন, কিন্তু কারো সঙ্গে খুব একটা আলাপ করেন না, বরং বলা যায় একটা দূরত্ব রেখে এড়িয়ে চলেন। এখন এই জ্যোৎস্না রাতে তাদেরই কেউ আচমকা এই নির্জন আমবাগানে এসে তার কুশল জিজ্ঞেস করবে, এটা বেশ অস্বাভাবিক। একটু সময় নিয়ে মিস্টার ফক্স বললেন, হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে? উত্তরে চাঁদের দিক থেকে ছায়াটা একটু পাশে সরে গেল। তখনই ওটা ছায়া থেকে কায়া হয়ে গেল। জ্যোৎস্নার আলো মানুষটার চোখে মুখে এসে পড়ায় মিস্টার ফক্স তাকে চিনতে পারলেন। এই এলাকারই পরিচিত একজন মানুষ। মিস্টার ফক্স অবাক হয়ে বললেন, আপনি? মানুষটা কেমন ধরা গলায় বলল, আপনাকে একটা ম্যাজিক দেখাতে এসেছি। এই ম্যাজিকের কৌশল আপনিও জানেন না। মিস্টার ফক্স অবাক চোখে মানুষটাকে দেখতে লাগলেন। তার কেমন যেন ঘোর লেগে গিয়েছিল। তিনি কোনো কথা বলতে পারছিলেন না, শুধু ভাবছিলেন এই লোকটি কি সত্যি ম্যাজিশিয়ান? কই, কখনো তো এরকম শোনেননি। তাহলে নিশ্চয়ই মজা করছে। এবার ভালো করে দেখুন, আমার ম্যাজিক শুরু হচ্ছে। সত্যি সত্যি যেন ম্যাজিক শুরু হলো। মানুষটা চওড়ায় বাড়তে লাগলো। ওর জামা প্যান্টের সেলাইগুলো সেই চাপে
ফড়ফড় করে ছিঁড়ে যেতে লাগলো। বোতামগুলো খই ফোটার মতো ছিটকে গেল এদিকে ওদিকে। তারই সঙ্গে মানুষটার মুখ দিয়ে একটা পাশবিক গর্জন বেরিয়ে এলো। ম্যাজিক তখনও চলছিল। লোকটা মাথায় খানিকটা লম্বা হয়ে উঁচু হয়ে ঝুঁকে পড়ল, যেন ওর শির দাঁড়াটা বেঁকে গেল। ওর চোয়ালটা কুকুরের মতো লম্বাটে হয়ে এগিয়ে এলো সামনের দিকে। চোখ দুটো এতক্ষণ দেখা যায়নি, এবার দেখা গেল হালকা সবুজ রঙের দুটো মার্বেল অন্ধকার কোটরে ধক ধক করে জ্বলছে। মানুষটা চোখের সামনে একটা লোমশ জন্তুতে বদলে গেল। তার হাত পায়ের আঙুলের ডগা থেকে বেরিয়ে এলো হিংস্র বাঁকানো নখ। কান দুটো ছুঁচলো হয়ে মাথা চাড়া দিল। মুখ হাঁ করতেই দেখা গেল ছকছকে দাঁতের সারি। তার মধ্যে সদন্ত দুটো মিস্টার ফক্সের হতভম্ব চোখের সামনেই মাপে বড় হতে লাগল। ফুটফুটে জ্যোৎস্নায় সত্যিই যেন এক অলৌকিক ম্যাজিক। মানুষটা অথবা অমানুষটা শূন্যে হিংস্র কামড় দিয়ে হাঁ বন্ধ করল। খটাস করে একটা শব্দ হলো। নির্জন রাত সেই শব্দে কেঁপে উঠল। ভয়ঙ্কর নেকড়ে মানুষটা যখন এক থাবার ঘায়ে মিস্টার ফক্সের চোয়ালের অর্ধেকটা উড়িয়ে দিল, তখনও তার দু চোখ অবাক বিস্ময়ে এই নতুন ম্যাজিকটা দেখে চলেছে। একটু পরে মিস্টার ফক্সের ছিন্ন ভিন্ন মৃতদেহ ফেলে রেখে অমানুষটা যখন অন্ধকারে মিলিয়ে গেল, তখন মিস্টার ফক্সের ঠেলে বেরিয়ে আসা চোখ জোড়া বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে পূর্ণিমার চাঁদের দিকে। এক ম্যাজিশিয়ান আরেক ম্যাজিশিয়ানকে নিষ্প্রাণ চোখে প্রাণ ভরে দেখছে। এবারের হইচইটা বেশ বড়সড় চেহারা নিল। গত পূর্ণিমায় খুন হওয়া মানুষটা কারো চেনা ছিল না। এমনকি হাজার চেষ্টা করেও পুলিশ তার আত্মীয় স্বজন কাউকে খুঁজে পায়নি। কিন্তু মিস্টার ফক্সের ব্যাপারটা একেবারেই আলাদা। তাকে সবাই চিনত। সাহেবী পোশাক পরা নিরীহ চেহারার এই মানুষটিকে সবাই পছন্দ করত। আর ছোট বড় সকলের কাছেই ওর ম্যাজিকের আকর্ষণ ছিল চুম্বকের চেয়েও বেশি। খুব অল্প সময়ের মধ্যেই সবাই একমত হল যে দুটো খুনি একই লোকের কাজ, যদি অবশ্য খুনিকে আদৌ লোক বলা যায় না। জাঙ্গিকুল ফাঁড়ি থেকে বড়বাবু অবিনাশ মাইতি একজন সেপাইকে সঙ্গে নিয়ে একদিন চলে এলেন চিকুদের বাড়িতে। প্রথম খুনের ফাইলটা তিনি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় খুনটা হওয়ার পর সেই বন্ধ হয়ে যাওয়া ফাইল আবার খুলতে হয়েছে। আর একই সঙ্গে তার কানে এই খবরও পৌঁছেছে যে প্রথম খুনটা চিকু নামে একটি ছেলে নিজের চোখে দেখেছে। তার 2-4 দিন পরেই তিনি হাজির হয়েছেন চিকুদের বাড়িতে। কিন্তু চিকুকে নানান প্রশ্ন করেও তার সমস্যার কোনো সমাধান হয়নি। শুধু চিকুর জবানবন্দি তার ফাইলে গেঁথে দিয়েছেন। খুনির পরিচয় নিয়ে নানা কল্পনা জল্পনা আবার নতুন করে শুরু হলো। কেউ বলল খুনি কোনো ক্ষুধার্ত হিংস্র পশু। তখন প্রশ্ন উঠল, তাহলে সে মৃতদেহটা ফেলে রেখে চলে গেল কেন? কেউ বলল খুনি পশুর মতো নৃশংস কোনো মানুষ। তখন প্রশ্ন উঠল, তাহলে খুনের উদ্দেশ্য কি? কেউ কেউ বলল খুনি ভিন গ্রহের কোনো হিংস্র প্রাণী।
তাতে কে যেন জিজ্ঞেস করল, ওর মহাকাশ যানটা তাহলে কোথায় নেমেছিল? একটা মহাকাশ যান কি সকলের চোখের আড়ালে নামা সম্ভব? হরিহরবাবুর বাংলা কোচিংয়ে গিয়ে চিকুরা জোর আলোচনায় মেতে ওঠে, আর সেই আলোচনায় চিকুই হলো মধ্যমণি। কারণ প্রথম খুনটা দেখার সুবাদে ও এখন বিখ্যাত হয়ে পড়েছে। হরিহরবাবু ঘরে এসে ঢুকতেই ওদের চাপা গুঞ্জন পলকে থেমে গেল। হরিহরবাবুর বয়স প্রায় 60-এর কাছাকাছি, মাথার চুল ধবধবে সাদা, তবে গোঁফ কাঁচা পাকা, লম্বা রোগা চেহারা, গাল সামান্য ভাঙা, টান টান চোখ শান্ত, চোখে সরু মেটাল ফ্রেমের চশমা, ভাঁজ পড়া কপালে ছোট্ট চন্দনের টিপ, গলায় গোলমরিচের দানার মাপের রুদ্রাক্ষের মালা, পাঞ্জাবির গলার কাছে মালার খানিকটা উঁকি দিচ্ছে। হরিহরবাবু ধার্মিক মানুষ, ধর্মগ্রন্থ চর্চা তাঁর নেশা। বাংলা পড়াতে পড়াতে প্রায়ই সংস্কৃত সাহিত্যের উদাহরণে চলে যান, তবে চিকুদের কখনোই একঘেয়ে লাগে না। স্যারের পড়ানোটা এত সুন্দর যে ভীষণ কাছে টানে। হরিহরবাবু মেঝেতে গুছিয়ে বসলেন, তারপর কৌশিককে লক্ষ্য করে বললেন, কৌশিক, এই পাখার রেগুলেটরটা 1 পয়েন্ট কমিয়ে দে তো, আমার কেমন যেন শীত শীত করছে। বার কয়েক কাশলেন হরিহরবাবু। ওর একটু কাশির ধাত আছে। কৌশিক রেগুলেটরটা ঘুরিয়ে জায়গা মতো বসে পড়তেই হরিহরবাবু পড়ানো শুরু করলেন। এবার তোদের গা ঝাড়া দিয়ে বসতে হবে। সামনের বছরটা পেরোলেই বলতে গেলে মাধ্যমিক। রেজাল্টটা যেন সবার ভালো হয়, নইলে আমার বদনাম হয়ে যাবে রে। নে নে নে, খাতা পেন নিয়ে সব রেডি হয়ে নে। আজ আমরা পড়ব ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ভারতচন্দ্র। সেই রাজার অনুরোধে লিখেছিলেন অন্নদামঙ্গল কাব্য। এজন্যে রায়গুণাকর উপাধিও পেয়েছিলেন। সেই অন্নদামঙ্গলের একটা অংশ হল অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনি। বুঝলি? চিকুরা সবাই ঘাড় নাড়ল। এরপর হরিহরবাবু শ্রাবণীকে কবিতাটা জোরে জোরে পড়তে বললেন। কবিতা পড়া শেষ হলে তিনি আলোচনা শুরু করলেন। এই 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 জায়গাটা খেয়াল কর। দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনিকে তার স্বামীর পরিচয় দিচ্ছেন। যেহেতু সে সময় স্ত্রীরা স্বামীর নাম মুখে উচ্চারণ করত না, সেহেতু দেবী তার স্বামী মহাদেবের পরিচয় দিতে গিয়ে কৌশল করে বলছেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাহি তার কপালে আগুন। কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। দেবী এখানে স্বামীর নিন্দার ছলে তার গুণের কথা বলছেন। তার স্বামী মহাদেব বৃদ্ধ, মানে আসলে জ্ঞান বৃদ্ধ। দেবী বলছেন তিনি সিদ্ধিতে নিপুণ। এর একটা অর্থ হল মহাদেব সিদ্ধির নেশা করেন, আর আসল অর্থ হল তিনি যোগ সিদ্ধ পুরুষ। এরপর কপালে আগুন। মহাদেবের কপালে একটি চোখ আছে, রেগে গেলে সেই চোখ দিয়ে আগুন ঝরে। পড়ানো চলতে লাগলো। তারই মাঝে কাকিমা এসে স্যারকে চা বিস্কুট দিয়ে গেলেন, আর ওদের জন্য একটা প্লেটে 8টা সিঙাড়া রেখে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, তোমরা পড়ার ফাঁকে ফাঁকে খেয়ে নিও কিন্তু। পড়ানোর সময় যখন প্রায় শেষ হয়ে এসেছে, হঠাৎ করেই তিতুন আর প্রদীপ্ত মিস্টার ফক্সের খুন হওয়ার ঘটনাটা তুলল। হরিহরবাবু নমস্কারের ভঙ্গিতে কপালে আঙুল ছোঁয়ালেন, তারপর মন দিয়ে ওদের কাছ থেকে দোল পূর্ণিমার খুনের ঘটনাটা শুনতে লাগলেন। ঘটনা শেষ হলে তিনি একটু কেশে নিয়ে বললেন, হ্যাঁ, ব্যাপারটা আমি শুনেছি। তোরা ওসবে মাথা ঘামাস না, বোধহয় কুকুর টুকুরের কাজ।
চিকু আর চুপ করে থাকতে পারল না। প্রতিবাদের গলায় বলে উঠল, না স্যার, কুকুর নয়, ওই হিংস্র জানোয়ারটাকে আমি নিজের চোখে দেখেছি স্যার। হরিহরবাবু আগ্রহ নিয়ে চিকুর অভিজ্ঞতার কথা শুনতে চাইলেন। তারপর বললেন, আগেই কিছু কিছু কথা আমার কানে এসেছিল, এখন ব্যাপারটা স্পষ্ট হলো। তবে জানোয়ারটা ঠিক কি ধরনের সেটা ঠিক বোঝা যাচ্ছে না। অনেকটা মানুষের মতো স্যার, চিকু উত্তেজিত হয়ে বলল। মানুষের মতো? হ্যাঁ স্যার, তবে মাপে না অনেক বড়। গায়েও নিশ্চয়ই অনেক জোর হবে স্যার। হাতের নখগুলো লম্বা লম্বা, বাঁকানো। হরিহরবাবু কেমন যেন বিব্রত হয়ে গেলেন। কিছুক্ষণ কি ভাবলেন, তারপর বললেন, এ যেন শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে নৃসিংহ অবতার সেজে ভগবান হিরণ্যকশিপু নিধন করেছিলেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য। শ্লোকটা শেষ করে স্যার বললেন, বলা তো যায় না, যে দুজন মানুষ খুন হয়েছে তারা হয়তো ভালো লোক ছিল না, সেই জন্যই ভগবান পশুর রূপ ধরে তাদের বিনাশ করেছেন। কথা শেষ করতে করতে কপালে আঙুল ছোঁয়ালেন হরিহরবাবু। বোধহয় ভগবানকে প্রণাম জানালেন। চিকুর মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল স্যারের ব্যাখ্যা ওর পছন্দ হয়নি। ওরা চাপা গলায় নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। তারপরে বাইরে বেরিয়ে এলো। পরের পূর্ণিমায় আর একটা খুন হতেই